এই ২৫টা শব্দকে মোট ৫টা থিম্যাটিক গ্রুপে ভাগ করে নিয়েছি। প্রথমটা হলো ভালো আর খারাপ অনুভূতি নিয়ে, এরপর কঠিন পরিস্থিতি, তারপর পরিকল্পনা ও মানুষ, এরপর দেখব একত্রিত হওয়া ও ভেঙে যাওয়া নিয়ে কিছু শব্দ, আর সবশেষে থাকবে পরিবর্তনশীল অবস্থা ও মেজাজ নিয়ে আলোচনা। বেশ, চলুন আমাদের প্রথম সেকশনটা দিয়ে শুরু করি। এখানে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো দিয়ে কোনো একটা জায়গা বা পরিস্থিতির ফিলিং বা ভাইবটা কেমন তা বোঝানো যায়। ভাবুন তো, একটা জায়গা যেটা জীবনে ভরপুর, প্রাণবন্ত, সেটাকে কিভাবে বর্ণনা করা যায়? আবার ধরুন এমন একটা পরিস্থিতি যেখানে সবকিছু কেমন যেন ভুল বা অস্বস্তিকর লাগছে, সেটাকেই বা কিভাবে প্রকাশ করা যায়? এই ভিন্ন ভিন্ন অনুভূতি বোঝানোর জন্যই কিন্তু আমাদের সঠিক শব্দ জানাটা দরকার। এই দুটো শব্দ কিন্তু দারুণ মজার। দেখুন, টিম আর রিক, দুটোর মানেই হচ্ছে কোনো কিছুতে একদম ভরপুর থাকা, কিন্তু এদের মধ্যে তফাৎটা হলো যাকে বলে আসমান জমিনের। টিম শব্দটা শুনলে একটা পজিটিভ ভাইব আসে, তাই না? যেমন ধরুন, দ্য মার্কেট টিমস উইথ নিউ আইডিয়াস, মানে বাজারটা নতুন নতুন আইডিয়াতে ভরপুর, একদম জীবন্ত একটা ব্যাপার। আর ঠিক তার উল্টোটা হলো রিক। এটা দিয়ে এমনভাবে পরিপূর্ণ থাকা বোঝায় যা থেকে একটা খারাপ গন্ধ বের হয়। যেমন ধরুন, দ্য স্ক্যান্ডাল রিক্স অফ ডিসঅনেস্টি, মানে হলো কেলেঙ্কারিটা অসততায় এতটাই ভরা যে সেখান থেকে দুর্নীতির গন্ধ বেরোচ্ছে। সোজা কথায়, একটা পজিটিভ আর একটা একেবারে নেগেটিভ। অ্যামানিটি শব্দটা খুব কাজের। এর মানে হল এমন কোনো সুবিধা যা আমাদের আরাম বা স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেয়। যেমন ধরুন, একটা হোটেলে সুইমিং পুল থাকা বা অফিসে একটা জিম থাকা, এগুলোই হলো অ্যামানিটি। সহজ করে বললে এগুলো সেই সব জিনিস যা একটা জায়গার গুড ভাইব বাড়িয়ে তোলে। এখানে শব্দ দুটো একদম একে অপরের সাথে জড়িত। কনভাইভ একটা ভার্ব, যার মানে হলো একসাথে উৎসব করা বা ভোজের আয়োজন করা। যেমন, দ্য টিম উইল কনভাইভ আফটার দ্য বিগ উইন। আর এই কনভাইভ করার ফলে যে একটা বন্ধুত্বপূর্ণ লাইভলি পরিবেশ তৈরি হয়, সেটাকে বর্ণনা করার জন্য আমরা কনভিভিয়াল অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। যেমন, ইট ওয়াজ আ কনভিভিয়াল কোম্পানি ডিনার। তার মানে একটা হলো কাজটা আর অন্যটা হলো সেই কাজের ফলে তৈরি হওয়া সুন্দর পরিবেশটা। চলুন এবার পরের ধাপে যাই। এখন আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো দিয়ে নানা রকম কঠিন বা চ্যালেঞ্জিং পরিস্থিতি বর্ণনা করা যায়। জীবনে তো এমন সময় আসেই যখন কোনো আলোচনা হয়তো আটকে গেছে বা আমরা কোনো বিপদে পড়ে গেছি। কিন্তু ইংরেজিতে এই অবস্থাগুলো ঠিকঠাক বোঝানোর জন্য সেরা শব্দগুলো কি হতে পারে? চলুন দেখে নিই। আচ্ছা, ইম্প্যাস আর প্রেডিকেমেন্ট দুটোই কিন্তু কঠিন পরিস্থিতি বোঝায়, কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ইম্প্যাস মানে হলো একটা অচলাবস্থা। সাধারণত যখন দুটা পক্ষ কোনো কিছুতে একমত হতে পারে না, তখন যে অবস্থাটা তৈরি হয় যেখানে আর এগোনো সম্ভব না, সেটাই ইম্প্যাস। অন্যদিকে প্রেডিকামেন্ট হলো কোনো একজন ব্যক্তি বা একটা দলের জন্য একটা কঠিন বা বিব্রতকর পরিস্থিতি। ধরুন, জরুরি ফাইল হারিয়ে ফেলার পর টিমটা যে বিপদে পড়ল, ওটা হলো প্রেডিকেমেন্ট। আর এই ইম্প্যাস বা অচলাবস্থা তৈরি হওয়ার পেছনে প্রায়ই একটা কারণ থাকে, আর সেটা হলো ইনট্রানজিজেন্ট মনোভাব। এই অ্যাডজেক্টিভটার মানে হলো একগুঁয়ে বা আপোষহীন। মানে যে মানুষটা নিজের মত একদমই বদলাতে রাজি না, তাকেই ইনট্রানজিজেন্ট বলা হয়। তো ব্যাপারটা হলো, একজন ইনট্রানজিজেন্ট মানুষই কিন্তু একটা ইম্প্যাস তৈরি করে, কারণ তিনি কোনো কিছুতেই আপোষ করতে চান না। এবার আমরা আলোচনার সমস্যা থেকে একটু সরে আসি। কঠিন পরিস্থিতির আরেকটা রূপ হল ইনডিজেন্ট অবস্থা। এই শব্দটা এমন কাউকে বোঝায় যিনি খুবই দরিদ্র, যার খাবার বা আশ্রয়ের মতো একদম বেসিক জিনিসগুলোও নেই। এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সংকটকে বর্ণনা করে। আমাদের তৃতীয় সেকশনটা হলো পরিকল্পনা, চতুরতা আর মানুষ নিয়ে। চলুন এই সম্পর্কিত কিছু মজার শব্দ দেখে নেওয়া যাক। এখানেও আমরা একটা ভার্ব আর তার অ্যাডজেক্টিভ রূপ দেখছি। ভার্ব হিসেবে কন্ট্রাইভের মানে হল খুব চতুরতার সাথে কোনো কিছুর প্ল্যান করা। যেমন, হি কন্ট্রাইভড আ প্ল্যান টু উইন। কিন্তু যখন সেই প্ল্যানটা বা তার ফলাফলটা কেমন যেন কৃত্রিম বা অবাস্তব মনে হয়, তখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কন্ট্রাইভড ব্যবহার করি। যেমন, কোনো সিনেমার শেষটা যদি মনে হয় জোর করে মেলানো হয়েছে, তখন আমরা বলতে পারি, দ্য মুভিজ এন্ডিং ফেল্ট কন্ট্রাইভড। এই স্লাইডটাতে দুটো একদম বিপরীত ধারণার শব্দ আছে। নাইট বলতে আমরা বুঝি একজন সম্মানিত, জ্ঞানী ব্যক্তি, আর তার ঠিক উল্টোটা হলো বি নাইটেড। শব্দটা শুনতেই মনে হচ্ছে যেন নাইট বা রাতের অন্ধকারে কেউ আটকে আছে, তাই না? এর মানেটাও ঠিক সেরকমই, অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকা বা পুরনো ধ্যান ধারণা নিয়ে পড়ে থাকা। যেমন, প্রযুক্তির প্রতি একটা বেনাইটেড মনোভাব মানে হলো আধুনিক জ্ঞান থেকে নিজেকে দূরে রাখা। স্লাইড শব্দটা কিন্তু বেশ ট্রিকি।
কারণ এর দুটো একদম আলাদা মানে আছে। যখন এটা ভার্ব তখন এর মানে হলো কাউকে পাত্তা না দিয়ে বা ইগনোর করে অপমান করা। আবার যখন এটা অ্যাডজেক্টিভ তখন এর মানে হলো সামান্য বা খুব কম। যেমন there is a slight chance of rain, তার মানে বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে সেটার ওপর নির্ভর করে এর মানেটা বুঝতে হবে। আমরা এখন আমাদের চতুর্থ সেকশনে। এখানে আমরা শিখব একত্রিত হওয়া, কোনো কিছু গ্রহণ করা এবং আলাদা হয়ে যাওয়া বোঝায় এমন কিছু শব্দ। এই টেবিলটা 3টা আইডিয়াকে খুব সহজ করে দিয়েছে। অ্যাসিমিলেটকে ভাবুন এক গ্লাস পানিতে 1 ফোঁটা রং ফেলার মতো। রংটা পানির সাথে মিশে গিয়ে পুরোটারই একটা অংশ হয়ে যায়। অ্যামালগামেশন হলো কয়েকটা জিনিস একসাথে মিশিয়ে একদম নতুন কিছু বানানো, যেমন দুটো কোম্পানি মিলে একটা নতুন কোম্পানি তৈরি হওয়া। আর ডিসলিউশন হলো কোনো চুক্তি বা সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ করে দেওয়া, মানে ভেঙে যাওয়া। ভেতরে নেওয়া বা গ্রহণ করা বোঝাতে আরও দুটো শব্দ আছে, অ্যাবজর্পশন আর ইনজেশন। দুটোর মূল আইডিয়া একই হলেও ব্যবহারটা ভিন্ন। অ্যাবজর্পশন সাধারণত একটু বড় বা অ্যাবস্ট্র্যাক্ট ধারণার ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন জ্ঞান অর্জন করা বা একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নেওয়া। আর ইনজেশন পুরোপুরি শারীরিক একটা ব্যাপার, খাবার বা পানীয় গ্রহণ করা। সোজা কথায় অ্যাবজর্পশন হলো ধারণার জন্য আর ইনজেশন হলো শরীরের জন্য। আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। এই সেকশনে আমরা দেখব পরিবর্তনশীল অবস্থা, মেজাজ আর পরিস্থিতি বোঝানোর জন্য কি কি শব্দ ব্যবহার করা যায়। ফিকল আর ভলেটাইল দুটোই পরিবর্তনশীলতা বোঝায়, কিন্তু এদের মধ্যে একটা বড় পার্থক্য আছে। ফিকল সাধারণত মানুষের ঘন ঘন মত বা পছন্দ বদলানোকে বোঝায়, যা হয়তো একটু বিরক্তিকর কিন্তু তেমন বিপজ্জনক না, যেমন এ ফিকল কাস্টমার। অন্যদিকে ভলেটাইল বলতে এমন দ্রুত আর অপ্রত্যাশিত পরিবর্তন বোঝায় যা প্রায় বিপজ্জনক হতে পারে, যেমন এ ভলেটাইল স্টক মার্কেট, যা খুবই অস্থিতিশীল আর ঝুঁকিপূর্ণ। এই শেষ 3টে শব্দ দিয়ে কিন্তু একটা ছোট গল্প বানানো যায়। ভাবুন, প্রথমে মাথায় একটা আইডিয়া এলো যেটা এখনও পুরোপুরি পরিষ্কার না। এই অবস্থাকে বলে ইনচুয়েট। এরপর সেই আইডিয়াটা নিয়ে যখন কেউ গভীর চিন্তায় মগ্ন থাকে, সেই অবস্থাটা হলো পেন্সিভ। আর সবশেষে টর্পোর হলো একদম নিষ্ক্রিয় বা স্থবির একটা অবস্থা যেখানে কোনো কাজ বা অগ্রগতি নেই। তো শুরু, চিন্তা এবং থমকে যাওয়া, এই 3টে ধাপে শব্দগুলো মনে রাখা কিন্তু খুবই সহজ। তাহলে আমরা কি দেখলাম? দেখলাম যে শব্দগুলোকে একটা একটা করে মুখস্থ করার চেয়ে যদি এভাবে সম্পর্কিত গ্রুপে ভাগ করে শেখা যায়, তাহলে একটা লম্বা লিস্টও কিন্তু আমাদের জন্য শক্তিশালী টুলে পরিণত হতে পারে। তো এই পুরো আলোচনাটা শেষ হওয়ার পর নিজের অনুভূতিটা কেমন? নতুন যা কিছু শেখা হলো তা নিয়ে কি গভীরভাবে ভাবছেন, মানে পেন্সিভ মুডে আছেন, নাকি সবাই মিলে শেখার এই পরিবেশটা বেশ বন্ধুত্বপূর্ণ বা কনভিভিয়াল মনে হয়েছে?